আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৩ এর জ্যামিতি নিয়ে আলোচনা করব। মনে রাখবে, সাধারণ গণিতের জ্যামিতির তুলনায় উচ্চতর গণিতের জ্যামিতি খুবই সহজ। তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার বিশ্বাস তোমার একটা ফোঁটাও মুখস্থ করা লাগবে না এবং আমার ভিডিও দেখার শেষে তুমি নিজে নিজে না দেখে লিখতে পারবে। এবং কি নাম যদি চেঞ্জ করে দেয় তারপরেও তুমি পারবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো দেখাবো এগুলো খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু পারবে না। এই জন্য তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে দেখবে খুব সহজেই তুমি যে কোনো উপপাদ্য লিখতে পারবে। একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম যে উপপাদ্যটা আমরা করব এটা হলো উপপাদ্য ৩। উপপাদ্য ৩-এ কি বলছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর উপর ওই দুই বাহুর যে কোনো একটি বাহু ও তার অপর বাহুর উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সমষ্টি দ্বিগুণের সমান আর কি। তা এখন এটা প্রশ্ন দেখে আসলে কিছুই বোঝা যায় না। তুমি যদি প্রশ্ন দেখে কিছু না বুঝো তাহলে ঠিক আছে, তাহলে তুমি এখন মনোযোগ দাও, বুঝতে পারবে। একটু ভালো করে খেয়াল করো। এটা পারার জন্য আমাদের দুই তিনটা জিনিস জানতে হবে। আমাদের প্রথমটা হলো তোমার লম্ব অভিক্ষেপ কি সেটা আমাদের জানতে হবে। লম্ব অভিক্ষেপ এই জিনিসটা কি সেটা জানতে হবে। আর দুটি বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা লাগবে, আর পিথাগোরাসের উপপাদ্য জানলেই হয়। একটু ভালো করে লক্ষ্য করো, লম্ব অভিক্ষেপ বলতে আসলে কি বোঝানো হয়। মনে করো এই এবি একটা রেখাংশ, আর সিডি আর একটা রেখাংশ বা রেখা যাই হোক না কেন সমস্যা নেই। আমি যে কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ আঁকতে পারি। সেক্ষেত্রে কি লাগে দেখো, আমি চাচ্ছি এবি এর লম্ব অভিক্ষেপ সিডি এর উপর কি হবে সেটা বের করো, সেটা জানতে। এখন খেয়াল করো, আমি যদি এ বি এর লম্ব অভিক্ষেপ বের করতে চাই, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু থেকে যার উপর লম্ব অভিক্ষেপ আমি আঁকবো তার উপর দুইটা লম্ব আঁকবো। তাহলে এখান থেকে একটা লম্ব আঁকবো, এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকবো। তো এইটার লম্বের পাদবিন্দু যদি আমি এম মনে করি, আর এই পাদবিন্দুটা যদি এন মনে করি, তাহলে এই যে এম এন যে দূরত্ব মাঝখানের, এই দূরত্বটাকে বলা হবে এ বি এর লম্ব অভিক্ষেপ সিডি এর উপর। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, যে কোনো কিছুর লম্ব অভিক্ষেপ যখন আমরা বের করতে চাই, এই জিনিসটা লম্ব অভিক্ষেপ বের করতে পারবো, কিন্তু কার উপর লম্ব অভিক্ষেপটা আঁকবো সেটাও কিন্তু কনফার্ম করতে হবে। যেমন সিডি এর উপর লম্ব অভিক্ষেপ হলো এ বি এর লম্ব অভিক্ষেপ হলো এম এন। তো এখানে যদি এরকম আর একটা বাহু থাকতো, এটা মনে করো পি কিউ। আমি যদি বলতাম এ বি এর লম্ব অভিক্ষেপ পি কিউ এর উপর কি হবে, তাহলে কি করতাম? এ বি থেকে পি কিউ এর উপর একটা লম্ব আঁকতাম, এ থেকেও পি কিউ এর উপর একটা লম্ব আঁকতাম। আঁকার পর এই যে মাঝখানে যে দূরত্বটা পাইলাম, এই দূরত্বটাই হবে হলো এ বি এর লম্ব অভিক্ষেপ পি কিউ এর উপর। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এ বি এর লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ কিন্তু আমি এম এন বলছি। কেউ যদি বলে এ বি এর লম্ব অভিক্ষেপ এতটুকু, এটা কিন্তু একই হয়। ভালো করে খেয়াল করো, এটা একই হবে। মানে বিষয়টা এমন, মনে করে এ বি এটা, আর এখানে এসি আছে আর একটা। আমি যদি বলি এ বি এর লম্ব অভিক্ষেপ এসি এর উপর কি হবে, তাহলে তুমি কি করবা? এ বিন্দু থেকে যদি এসি এর উপর লম্ব টানি তাহলে এখানেই থাকবে, আর বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানলে তাহলে দেখতে জিনিসটা এমন হবে। আর এই বিন্দুটার নাম যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারবো এ বি এর লম্ব অভিক্ষেপ হবে হলো এডি। কার উপর? এসি এর উপর। তার মানে যে কোনো একটা জিনিসের লম্ব অভিক্ষেপ আর একটা বাহুর উপর হয়, অন্য কোনো একটার উপর হতে হবে, না হলে কিন্তু বলা যাবে না। যেমন এ বি এর লম্ব অভিক্ষেপ এসি এর উপর হলো এডি, যেমন এখানে এ বি এর লম্ব বিক্ষেপ সিডি এর উপর হলো এম এন, আবার পি কিউ এর উপর হবে এটা, নাম দেয়নি আমি যদিও। আরেকটা জিনিস মনে রাখবে, কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ, এই বিন্দু থেকে আমি কোনো রেখার উপর যদি লম্ব টানি, তাহলে যে বিন্দুটা পাইলাম এটা যদি এ বিন্দু হয় আর এই বিন্দুটার নাম যদি বি বিন্দু হয়, তাহলে আমরা বলতে পারি এ বিন্দুর লম্ব বিক্ষেপ হলো বি বিন্দু। মানে কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ সবসময় বিন্দুই হয়। আরও একটা জিনিস মনে রাখবা, কোনো রেখার উপর লম্ব রেখার, মনে করো এই রেখার উপর এই রেখাংশটা মনে করো লম্ব, তাহলে এটা যদি এ বি হয়, তাহলে এই এ বি এর লম্ব অভিক্ষেপ হবে হলো এই সিডি এর উপর। এখান থেকেও লম্ব আঁকবো, আবার এই বিন্দু থেকেও লম্ব আঁকবো। দেখো লম্ব দুইটা একই বিন্দুতে গেছে, এ বিন্দুতে যেখানে লম্ব আঁকছি বি বিন্দু থেকে ঠিক একই জায়গায় লম্ব আঁকছি। তাহলে ওই দুইটা লম্ব বিন্দুর মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটাই হবে হলো এ বি এর লম্ব অভিক্ষেপ। কিন্তু বিষয়টা দেখো, এ বিন্দু থেকে যেখানে লম্ব আঁকলাম বি বিন্দু থেকে একই জায়গায় লম্ব আঁকলাম, তাহলে এই লম্বের পাদবিন্দু দুইটার মাঝখানে তো কোনো দূরত্ব হলো না।
যেমন এখান থেকে লম্বা আঁকছিলাম, এখান থেকে লম্বা আঁকছিলাম, এর মাঝখানে একটা দূরত্ব ছিল। এই যে এই দুই জায়গা থেকে লম্বা আঁকলাম, মাঝখানে একটা দূরত্ব ছিল। এই যে এই দুই জায়গা থেকে লম্বা আঁকলাম, মাঝখানে একটা দূরত্ব ছিল, কিন্তু এখানে কোনো দূরত্বই হয়নি। তাহলে মনে রাখবা, কোনো রেখার উপর কোনো লম্ব রেখার লম্ব অভিক্ষেপ সবসময় কি হয়? শূন্য হয় বা একটা বিন্দু হয়। এগুলো মাথায় রাখবা। এখন দ্বিতীয় যেটা, সেটা হলো দুটি বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝানো হয়। খেয়াল করো, আমি যদি বলি এই এ বি একটা বাহু আর সিডি আর একটা বাহু, এখন বললাম যে এ বি আর সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে তুমি বুঝে ফেলবা, দেখবা যে এ বি কে দৈর্ঘ্য, সিডি কে প্রস্থ, অথবা এটাকে দৈর্ঘ্য এটাকে প্রস্থ ধরবো। ধরার পর যে আয়তক্ষেত্রটা আমি পাবো তার ক্ষেত্রফল বোঝানো হয় এটা দিয়ে, এই অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে। যেটা বড় সেটাকে দৈর্ঘ্য ধরবো, যেটা ছোট সেটাকে প্রস্থ ধরবো, সোজা হিসাব। তাহলে আমি যদি বলি এ বি আর সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এটা যদি এ বি এর দৈর্ঘ্য হয়, এটা যদি সিডি এর দৈর্ঘ্য হয়, তাহলে এটা দিয়ে যে আয়তক্ষেত্রটা গঠিত হবে তার ক্ষেত্রফল বোঝানো হয় এটার ক্ষেত্রফলকে। তাই এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি বলতে পারি এ বি আর সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হলো এ বি ইন্টু সিডি। তাহলে অন্তর্গত আয়তক্ষেত্র বলতে বুঝছো তো? তাহলে এখন থেকে যদি কেউ তোমাকে বলে একটা বাহুর দৈর্ঘ্য 10 আর একটা বাহুর দৈর্ঘ্য হলো 8, তাহলে এই দুইটা বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একদম সোজা, 10 গুণ 8 কত? 80। 80 বর্গ একক হবে এর ক্ষেত্রফল। কথা কি বুঝতে পারছো? তাহলে এবার প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আসলে কি বোঝাতে চেয়েছে। এই প্রশ্নটার আর একটা নাম আছে, বুঝছো? এই 3 নাম্বারটা, এটাকে স্থূলকোণের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যও বলা হয়। এটা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে এটা পাওয়া যায়, এই জন্য স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি বলা হয় এটাকে অনেক সময়। দেখো, প্রশ্নটা একটু মনোযোগ দাও। প্রশ্ন বুঝতে যত কষ্ট হবে, প্রমাণ বুঝতে এত কষ্ট হবে না, আমি বলে দিলাম তোমাকে। প্রশ্ন বুঝতে একটু বেশি কষ্ট হয়, কিন্তু প্রমাণ বোঝার জন্য এত কষ্ট হয় না। একটু খেয়াল করো, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য শিখেছিলাম। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এটার নাম যদি এবিসি হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুর স্কয়ার, যাকে আমরা অতিভুজ বলি আর কি, এর অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। এটা মূল জিনিস ছিল। অবশ্যই এটা পিথাগোরাস অন্যভাবে বলছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে কি, এই যে এটার মধ্যে যে ক্ষেত্রফলটা আছে তার মান হবে এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটার ক্ষেত্রফল কি হয়? এটার ক্ষেত্রফল কি বাহুর স্কয়ার হয় না? এটার উপর যদি বর্গক্ষেত্র একই, তাহলে এসি বাহুর সমান সবগুলো বাহু হবে, তাহলে ক্ষেত্রফল বাহু স্কয়ার হবে। একইভাবে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে এবি স্কয়ার, আর এটার ক্ষেত্রফল হবে হলো বিসি স্কয়ার। তা আমি বলতে পারি যে এসি স্কয়ার সমান হলো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য যদি সমকোণ হয়, কিন্তু এখানে সমকোণ না, স্থূলকোণ। তার মানে দেখো, আমি যদি এটাকে স্থূলকোণ ধরি, স্থূলকোণ মনে করো, এটা একটা স্থূলকোণ ত্রিভুজ, তাহলে এইখানে উপপাদ্যটা বলতেছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার মানে এসি স্কয়ার সমান হবে অন্য দুই বাহুর স্কয়ারের যোগফলের, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে শেষ না, এর সাথে আরো একটু আছে। দেখো, স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল সাথে 2 ইন্টু এই যে অপর দুই বাহু, দেখো এই যে অপর দুই বাহু, এই দুই বাহুর একটা বাহু নিবা আর অপর বাহুর লম্ব বিক্ষেপ নিবা, যে বাহু নিবা তার উপর অঙ্কিত লম্ব বিক্ষেপ। তাহলে বলো, এই যে এই দুটার কথা চিন্তা করো, এখানে এটা হতো বিপরীত বাহু, বিপরীত বাহু একবারই ব্যবহার হয়। বিপরীত বাহু যে এসি, এটা একবারই ব্যবহার হবে, কিন্তু এদিকে আর এসি এর কোনো ব্যবহার নেই। এসি এর লম্ব বিক্ষেপও চলবে না, এদিকে এসি বাহুও চলবে না। তার মানে বিপরীত বাহু একবারই হবে, সেটা হলো বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে স্থূলকোণ সংলগ্ন যেটা সন্নিহিত যে দুইটা বাহু আছে, এই দুইটা, এবার তার সাথে 2 ইন্টু এই দুই বাহুর একটা বাহু আর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তো এখানে আমি যদি বিসি কে বাহু নেই, যেহেতু বিসি নিচের দিকে আছে, তাহলে বিসি কে বাহু ধরলাম। তাহলে এর সাথে নিতে হবে এ বি এর লম্ব বিক্ষেপ, এ বি এর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, এই যে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এ বি এর অন্তর্গত এ বি এর লম্ব বিক্ষেপটা কি হবে? দেখো, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানবো, বি বিন্দু থেকেও বিসি এর উপর লম্ব টানবো, তাহলে এখানে কি হলো? এটা ডি বিন্দু হলো। এটা যদি ডি ধরি আমরা, তাহলে আমি বলতে পারি যে এ বি এর লম্ব বিক্ষেপ আসলে হলো বিডি। বিষয়টা খেয়াল করো, লম্ব বিক্ষেপ কিন্তু একটু আগেই বুঝাইলাম যে এই প্রান্ত থেকেও লম্ব আঁকবো, এখান থেকেও লম্ব আঁকবো। যদিও বিসি এর উপর সরাসরি লম্ব বিক্ষেপ আঁকা যাচ্ছে না, বিসি এর বর্ধিতাংশের উপর তো আঁকা যাচ্ছে। তা ওই হিসাবে আমি বলতে পারি এটা বিডি হবে হলো এ বি এর লম্ব বিক্ষেপ। তাহলে বাহু হিসাবে বিসি কে নিলাম,
লম্ব বিক্ষেপ নিব তাহলে এবি এর লম্ব বিক্ষেপ হলো বিডি। তাহলে এটাই বলছে এই প্রশ্নে, এটাই বলছে, এটাই প্রমাণ করতে বলছে প্রশ্ন। এবার প্রশ্নটা আমি এটা দেখে দেখে পড়াই, দেখুন তুমি সহজে বুঝতে পারবে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সন্নিহিত, যে স্থূলকোণ যেটা আছে না, সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি এবং এই দুই বাহুর যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, মানে এই বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ বেশি, বা দ্বিগুণ পরিমাণ বেশি বা দ্বিগুণের সমষ্টির সমান, তুমি যাই বলো না কেন। এখানে মূল কথা এটাই, দেখো এখানে যা বলছে প্রশ্ন তোমার মনে রাখা লাগবে না, প্রশ্ন তুমি মনে রাখতেও পারবে না, কিন্তু তুমি প্রশ্ন দেখে যে দ্বিগুণের সমষ্টির সমান, ওই যে অন্তর্গত দুইটার যোগফলের সাথে আরো দ্বিগুণ করলে তার সমান হবে অতি এই স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার, এতটুকু জানলেই চলবে। এখন আমরা এই প্রশ্নটা প্রমাণ করব। প্রমাণ খুবই সহজ, প্রমাণ একেবারেই সহজ, কিন্তু প্রশ্নটা বোঝা একটু কঠিন। তাহলে আমি সুন্দর করে চিত্রটা আঁকি। দেখো প্রমাণ, উপপাদ্য প্রমাণের নিয়ম কি ছিল, এখানে কিন্তু উল্টা লেখা আছে বইয়ের মধ্যে, দেখবা যে বিশেষ নির্বাচন আগে লিখছে, চিত্র পরে দিচ্ছে। তুমি নর্মালি চিন্তা করো বিশেষ নির্বাচন আমরা কিভাবে লিখি। বিশেষ নির্বাচন আমরা লিখি হলো চিত্রের উপর নির্ভর করে। তাহলে চিত্র দেওয়ার আগে আমি তো বিশেষ নির্বাচন লিখতে পারবো না। তাহলে এটা মনে রাখবা, এই যে এটাকে বলা হয় সাধারণ নির্বাচন, এটা তুমি লিখলেও চলে না লিখলেও চলে, এটার পরেই চিত্র দিতে হয়। তাহলে চিত্রটা আমরা এঁকে ফেলি, স্থূলকোণী ত্রিভুজ আমরা এভাবে আঁকি। এটার নাম দিয়ে দিলাম, এটা হলো এ বি সি দিলাম, এটা নাম যেভাবে মন চায় দিতে পারবা। এই বি কোণটা হলো স্থূলকোণ। তাহলে এখানে বিশেষ নির্বাচন চিত্রের নিচে লিখবা, কিন্তু আমি যদি বিশেষ নির্বাচন চিত্রের নিচে লিখতে যাই তাহলে আমাদের জায়গায় থাকবে না, এই জন্য আমি এখানেই লিখতেছি। এরপরে যে বিশেষ নির্বাচন আমরা লিখি, বিশেষ নির্বাচন পুরাটাই প্রশ্নের উপর নির্ভর করে আর লিখতে হয়, কিন্তু এই সাধারণ নির্বাচন যা আছে তার উপর নির্ভর করে। এখানে বলছে যে স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে বলে নিতে পারি যে মনে করি এই ত্রিভুজ এ বি সি এর, দেখো ত্রিভুজ এ বি সি এর কোণ বি স্থূলকোণ, কোণ বি স্থূলকোণ। কেন এটা উল্লেখ করলাম? কারণ আমাকে প্রশ্নে বলে দিছে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ত্রিভুজের নাম বলে নাই, আমি এখানে ত্রিভুজের নামটা বলে দিলাম। দেখো প্রমাণের জন্য আমার আরো কিছু জিনিস লাগবে যেটা আমাকে প্রমাণ করতে বলছে, যেমন এবি এর লম্ব বিক্ষেপ লাগবে বিসি এর উপর। তাহলে এ বিন্দু থেকে এটার উপর আমার একটা লম্ব আঁকতে হবে, লম্বটার নাম দিয়ে দিলাম হলো এডি, লম্ব আঁকলাম বিসি এর উপর, মানে বিসি এর বর্ধিত অংশের উপর। আমার চিত্রটা দেখতে ভালো হয়নি, তুমি বুঝতে পারলেই চলবে। এখন তাহলে চিত্রটা এখানে বলে দিব যে বিসি এর বর্ধিতাংশের উপর, বিসি এর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি, এডি লম্ব আঁকি। এখানে একটা জিনিস একটু মনোযোগ দাও, দেখো এখানে আসলে কি ঘটলো। আমি যে এডি লম্ব আঁকছি, এখানে যে লম্ব বিক্ষেপ নিতে হবে এখানে কিন্তু প্রশ্নেই বলা আছে, এখানে লম্ব বিক্ষেপ, এই যে লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা লম্ব বিক্ষেপ কথাটা প্রশ্নেই বলা আছে না। আমি যেটা আঁকছি এটা কিন্তু আর অঙ্কনে দেওয়া লাগবে না। অঙ্কনে কোনটা দেই আমরা? অঙ্কনে দেই ওই জিনিসটা যেটা এখানে প্রশ্নে বলা থাকে না, আমরা নিজে থেকে কিছু একটা করি সেটা অঙ্কনে দেই, কিন্তু এটা আমি নিজে থেকে করিনি, এখানে বলেই দেওয়া আছে যে তোমার লম্ব বিক্ষেপ লাগবে, তাই এটা প্রশ্ন অনুসারে আঁকছি, এই জন্য আর তোমার এখানে বলা লাগবে না যে এটা অঙ্কন আলাদা করে দেওয়া লাগলো না, আমি এখানে বিশেষ নির্বাচনের মধ্যে লিখে দিলাম। তাহলে এখন আমরা কি প্রমাণ করতে চাই? প্রমাণ করতে হবে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসি স্কয়ার সমান এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু এই যে অপর যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর যে কোনো একটা বাহু আর ওই বাহুর উপর অঙ্কিত অপর বাহুর লম্ব বিক্ষেপ, তার গুণফলের দ্বিগুণ আর কি। অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? ওই দুইটার গুণফল। তাহলে আমরা যেহেতু নিচের দিকে বিসি আছে, তাহলে বিসি কে বাহু ধরলাম, তাহলে বিসি কে যেহেতু বাহু হিসাবে ধরেই ফেলেছি, তাহলে এবি এর লম্ব বিক্ষেপ নিতে হবে। এখন দেখো তো এবি এর লম্ব বিক্ষেপ কোনটা? এবি এর লম্ব বিক্ষেপ বিডি, তাহলে এর সাথে যাবে বিডি। এটা আমরা প্রমাণ করব। এখন কোনো অঙ্কন নাই, তাহলে সরাসরি আমরা প্রমাণে চলে যাই। প্রমাণটা দেখো, প্রমাণটা খুবই সহজ, একটু মনোযোগ দাও, খুবই সহজ। দেখো আমাকে এসি স্কয়ার আনতে হবে, এবি স্কয়ার আনতে হবে, বিসি স্কয়ার আনতে হবে। তুমি এখন বলো এই যে স্কয়ার আনার জন্য আমার এখন পর্যন্ত জানা জিনিস আছে কোনটা? সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলেই এরকম বর্গ চলে আসবে। তো তুমি বলো তো আমি যদি এসি স্কয়ার আনতে চাই তাহলে কোন ত্রিভুজটি নিতে হবে? ত্রিভুজ এসিডি নিতে হবে, কারণ এসিডি সমকোণী ত্রিভুজ।
আর যদি এবি স্কোয়ার চাই তাহলে আমাকে ত্রিভুজ এবিডি নিতে হবে, তাহলে আমি এবি স্কোয়ার পাবো, কারণ এবিডি হলো সমকোণী ত্রিভুজ। তুমি বলতে পারো স্যার এবিসি নিলে হবে না, না হবে না, কারণ এবিসি কোনো সমকোণী ত্রিভুজ না, আমরা এখানে কোনো উপপাদ্য ব্যবহার করতে পারবো না। তা তুমি মনে রাখবা যে কোনো একটা আগে নিলেই হবে, আমার এসি স্কোয়ারও লাগে এবি স্কোয়ারও লাগে। তা মাথায় রাখবা সব সময়ের জন্য তুমি যদি ছোটটা আগে ব্যবহার করো, মানে ডান পাশে যেটা আছে এটাকে আগে ব্যবহার করলে এক লাইন কম হয়। তাহলে আমরা ত্রিভুজ এটা নেই, এবিডি নেই আগে। সমকোণী ত্রিভুজ এবিডিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা আমরা ডিটেলস লিখলাম না, তুমি লিখে নিও। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবিডিএ কি লেখা যাবে? এবি স্কোয়ার সমান হলো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম, কারণ এটার মান আমার দরকার এবি স্কোয়ারের। এবার দেখো আমার এসি স্কোয়ার লাগবে, এসি এর জন্য কোনটা নিব? এসিডি, ত্রিভুজ এসিডি, কারণ দেখলেই বোঝা যাচ্ছে এসিডি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি আবার লিখবো যে সমকোণী ত্রিভুজ এসিডিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে কি লেখা যাবে বলো? এসিডিএ, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান হলো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন তুমি আমাকে বলো, এখানে একটু মনোযোগ দাও, দেখো প্রমাণের মধ্যে কি আছে? বিসি ইন্টু বিডি আছে, ভালো করে লক্ষ্য করো, বিসি ইন্টু বিডি মানে এই বিসি এই বিডি। তাহলে এটাকে বাম পক্ষ তো অলরেডি মিলাই ফেলছি, বাম পক্ষ তো মিলছে, এখানে যা আছে তাই হয়ে গেছে। এখানে ডান পাশে এখন মিলাতে হবে না আমাকে, ডান পাশে যদি আমি মিলাতে চাই, তাই বিসি ইন্টু সিডি যদি বিসি ইন্টু বিডি যদি আনতে চাই, তাহলে এটা এডি কে ভাঙানো যায়। দেখো এডি কে তো ভাঙানো যায় না, এডি একার মতো একা, তাহলে এডি রেখে দিলাম। কিন্তু সিডির দিকে তাকাও একটু, সিডি মানে কি? এই জায়গা থেকে এটুকু সিডি কে কি আমি লিখতে পারি না বিসি প্লাস বিডি? মানে বিসি প্লাস বিডি মানেই হলো সিডি। তাহলে আমি সিডি এর পরিবর্তে লিখবো হলো বিসি প্লাস বিডি। আর যেহেতু এটার হোল স্কোয়ার ছিল, তাহলে এখানেও হোল স্কোয়ার থাকলো। এবার এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙাই, তাহলে পাবো হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। না, আমি এটা আগে রাখলাম আর বিসি বিডি পরে রাখলাম। মানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি ইচ্ছা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি না? আমরা অবশ্য 2ab কে মাঝখানে রেখে অভ্যস্ত, তো এখানে আমি একটু সাজিয়ে লিখলাম আর কি। এবার লক্ষ্য করো, একটু ভালো করে দেখো, আমার বিসি ইন্টু বিডি চলে আসছে 2bc বিডি। আমার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দরকার, অলরেডি বিসি স্কোয়ারও আছে, কিন্তু এডি স্কোয়ার আর বিডি স্কোয়ার সরাইতে হবে। তুমি খেয়াল করো তো, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে কি? যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে এ বি এর স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখতে চাই, বা এসি স্কোয়ার সমান এখানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই দুটাকে পাশাপাশি লিখবো। এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটার সাথে মিলানোর জন্য এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এখানে থাকবে বিসি স্কোয়ার প্লাস এটা বিসি স্কোয়ার প্লাস 2bc বিডি। এবার দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে হলো 1 নং সমীকরণ অনুসারে এবি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান হলো এই দুইটার পরিবর্তে এবি স্কোয়ার, আর এটা আছে হলো বিসি স্কোয়ার প্লাস 2bc বিডি। এখানে সাইড নোট তুমি দিয়ে দিবা 1 নং হতে মান বসিয়ে, 1 নং হতে, আর এটাই প্রমাণিত, মূলত এটাই প্রুভড বা প্রমাণিত, এটা তুমি লিখে দিতে পারো। দেখো এটাই প্রমাণ করতে বলছে, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc বিডি। একটা জিনিস মনে রাখবা, দেখো তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা উল্লেখ করে দেয়, এটা দিয়ে বলে যে এটা প্রমাণ করো, এই প্রশ্ন দেয় না, হুবহু এই প্রশ্ন বেশি দেয় না। তা তুমি এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমার কি নিয়ে কাজ শুরু করতে হবে। দেখো এসি স্কোয়ার তুমি অবশ্যই আনতে পারবা ত্রিভুজ এসিডি তে, এসিডি ব্যবহার করলে। এবি স্কোয়ার তুমি আনতে পারবা এবিডি ব্যবহার করলে। আর বিসি স্কোয়ার তুমি বিসি স্কোয়ার ইচ্ছা করলে সরাসরি আনতে পারবা না, কারণ এটা কোনো সমকোণী ত্রিভুজ না। তাহলে বোঝাই যাচ্ছে এটা একবার নিয়ে আসবো, এটা একবার নিয়ে আসবো, কোনটা আগে নিয়ে আসবো তোমার ইচ্ছা। যদি এই ডান পাশেরটা আগে নিয়ে আসো, তাহলে সবসময় একটা লাইন কম হয়, এটা মনে হয় 1 সমীকরণ দিয়ে কাজ হয়ে যায়। আর যদি বাম পাশেরটা আগে নিয়ে আসো, সেক্ষেত্রে 1 লাইন বাড়তে পারতো, তাছাড়া আর কিছুই না। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো, আর এটা বুঝলে মুখস্থ করা লাগে না। আর পরেরটা একদমই এরকম, একদমই এটার মতো, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় কি আছে? মাইনাস আছে, এখানে স্থূলকোণের ক্ষেত্রে, আর ওখানে হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে।